শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। খুব কষ্ট হয় ভাই। মরারে মারো কেন, খেলায় লড়ে কেন? তো জনগণ লড়তেছে, যে জন্য জনগণের মারতেছে। কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, এবারে বাজেট নিয়ে সাধারণ জনগণের মতামত নেওয়া হয়েছে এবং অর্থমন্ত্রী শুধু মধ্যবিত্তদের উপর চাপ দেয় এবং অর্থমন্ত্রীকে চরম ধুলাই দিল সাধারণ পাবলিক। বিস্তারিত আমরা তাদের মুখ থেকে শুনি। অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। খুব কষ্ট হয় ভাই। মরারে মারো কেন, খেলায় লড়ে কেন? তো জনগণ লড়তেছে, যে জন্য জনগণের মারতেছে। কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা তৈরি করে দিল। আমার মতো অবিবাহিত আছে, তারা তো নিরুৎসাহী হয়ে পড়ে। দর্শক, বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি, আমি নিয়াজ মাখদুম। আজকের জনমতের বিষয় হচ্ছে বাজেট। এই বাজেট নিয়ে সাধারণ মানুষ কি বলছেন সেই বিষয়টি আজকে জানবো তাদের মুখ থেকে। চলুন জেনে আসি সাধারণ মানুষ কি বলছেন বাজেট নিয়ে। আমরা মধ্যবিত্ত শ্রেণীর যারা, নিম্নবিত্ত শ্রেণীর যারা, খেটে খাওয়া মানুষ যারা, আমরা ওইভাবে আর টিকে থাকতে পারছি না। আমাদের খুব কষ্ট হয়। এই দেশে কি বাড়ি তৈরি করার মতো জায়গা নেই? এমপি মন্ত্রী যারা আছেন, যারা সচিব আছেন মন্ত্রণালয়ের, তারা তো মূলত বিশাল অট্টালিকার নিচে এসি রুমে বসে তারা এই নীতি নির্ধারণ করে, বাজেট পেশ করে। 1000 টাকা নিয়ে মার্কেটে গেলে সে 1000 টাকার মধ্যে কিনতে পারবে কিনা, নাকি আরও ঋণ করতে হবে, সেটা তো দেখা উচিত। এখন আমরা রাজনীতিতে সক্রিয় বক্তব্য দিই, ভূমিকা নেই, কিন্তু এই বক্তব্যের পেছনে আসলে কি? যদি স্বার্থ হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনারা সরে আসুন, আম জনতার পক্ষ হয়ে আপনারা কাজ করুন। আমরা যারা বৈধভাবে টাকা ইনকাম করব তারা হচ্ছে যে 30% দিবে, আর যারা অবৈধভাবে প্রচুর টাকার মালিক হয়েছে তাদের কাছে মাত্র 15%। এখন বিষয়টা হচ্ছে যে মরারে মারো কেন, খেলায় লড়ে কেন? তো বিষয়টা আমি বরিশালের ভাষায় সেটাই বলতে হয় যে মরারে মারো কেন। তো জনগণ লড়তেছে, যে জন্য জনগণের মারতেছে। মোবাইলে যদি 100 টাকা রিচার্জ করি, সেখানে আমরা হচ্ছে 30 টাকা কেটে নিবে। তো এখন রিক্সাওয়ালা যখন 100 টাকা রিচার্জ করে তাকে 30 টাকা ব্যাট দিতে হবে, এটা এক প্রকার জুলুম ছাড়া কিছু বলা যায় না। নিজেদের টাকায় মিটার কিনবো, নিজেদের ঘরে মিটার বসাবো, কিন্তু আমার মিটারে টাকা ভরতেছি, এই টাকা কেটে নিচ্ছে। কোথায় যাচ্ছে? ব্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। কিছু জিনিসের দাম কমছে, দাম কিসের কমছে? যেই জিনিসগুলো সাধারণ জনগণের কোনো কাজেই লাগতেছে না। বেনজির কিছুদিন আগে বলছিল যে দুর্নীতির বিরুদ্ধে সে 0 টলারেন্স ঘোষণা করলো। একজন 0 টলারেন্স ঘোষণাকারীর ব্যাকগ্রাউন্ডে যদি এত বেশি দুর্নীতি থাকে, তাইলে সে কোথায় দুর্নীতির 0 টলারেন্সটা ঘোষণা করছিল, যেটা নিয়ে আমাদের সরকার বারবার লাফাচ্ছিল যে আমরা দুর্নীতিতে 0 টলারেন্স ঘোষণা করছি। বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে বর্তমানে, এদের ব্যাংকগুলোর অধিকাংশই এখন অবস্থা খুবই খারাপ। যদি সরকারও ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে ক্ষুদ্র উদ্যোক্তারা বা বাংলাদেশের ব্যবসায়ীরা তারা কোথায় যাবে? কালো টাকা সাদা বানানোর যে কটা দিচ্ছে আর কি, এটা হওয়া উচিত ছিল বেশি, কিন্তু এটা তারা কম করছে। আর এই কম করার ফলে কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা তৈরি করে দিল। চাকরিজীবীদের উপরে যে 30% আয়ের 30% যে কর চাপায় দিছে, এটা কর নেওয়া ভালো, বাট আমাদের দেশে তো ওই কর নিয়ে দেশের উন্নয়ন হবে, তো নাগরিকের সুবিধা তো দিচ্ছে না। আমার যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, এইসব তো মানে 100% ফুলফিল করতেছে না। একটা মানুষ যখন প্রবাসে যায়, তার স্বপ্ন, তার জমি ভিটা বাড়ি বিক্রি করে, হ্যাঁ, তো তার অর্ধেক টাকাই চলে যায় টিকিটে। ক্যান্সারে রূপান্তর হয়েছে ঋণ খেলাপি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া, যত বড় ব্যবসায়ীরা মানে মাফিয়া যারা আছে আর কি, ব্যবসায়ী মাফিয়া, তারাই ঋণ খেলাপি বেশি করে। কৃষক দিন মজুরেরা তো ঋণ খেলাপি করলেও রক্ষা পায় না। আমার 50,000 টাকার জন্য পাবনাতে আমার কৃষক তুলে নিয়ে যায়, মামলা হয়। একটা সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলবে সেই জায়গাটুকু তারা রাখে নেই। তারা বৈধভাবে যারা মানুষ ইনকাম করে, সেখানেই তাদের, ওই যে আমি শুরুতেই বললাম যে অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। তারা কালো টাকাকে সাদা করার জন্য, এটি যারা অবৈধভাবে দুর্নীতি করে, যারা হাজার কোটি টাকা লোপাট করেছে, তাদের কাছে আছে, এখন বের করতে পারছে না। কারণ এই সরকার যদি কোনোভাবে ফসকে যায়, তাহলে বাঁশবাগানেও দেখবেন হাজার কোটি টাকা। এটি সেফ এক্সিট, কারণ এটা যারা করেছে নীতি নির্ধারক পর্যায়ে, তাদেরই কালো টাকা রয়েছে। এখন সেটি সৎভাবে ব্যবহার করতে পারছে না। তো সেখানে তারা সৎভাবে ব্যবহার করার জন্য এটি একটি অপকৌশল বলে আমি মনে করছি। নিত্য পণ্য থেকে শুরু করে একজন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে যা উপকরণ লাগে, প্রতিটি ক্ষেত্রে উনি দ্রব্যমূল্য বাড়িয়েছেন। একমাত্র যারা ডেঙ্গু হচ্ছে, সেই ডেঙ্গু টেস্ট করার জন্য যে কিটটি রয়েছে, সেই কিটের শুধু দাম কমিয়েছেন। বিমানের ইঞ্জিনের সাথে টিকিটের কি সম্পর্ক রয়েছে? যারা খেটে খাওয়া মানুষ, যারা ওয়ার্কিং ভিসায় দেশের বাইরে যায়, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর যারা মানুষ রয়েছে, তারা তো আসলে টিকিট স্বল্প মূল্যে পাবে বলেই আশা করেছিল। ইংরেজরা যেমন নীলকর আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল বা তারা আদায় করে নিয়েছিল বেত্রাঘাত করে,
আমাদের উপর বেত্রাঘাত করে না, কিন্তু আমাদের মেরুদণ্ডকে ভেঙে তারা আমাদের অর্থটা আমাদের শরীর থেকে চুষে নিয়েছে। মোবাইল অপারেট কোম্পানিগুলো কিভাবে নিচ্ছে? 100 টাকা রিচার্জ করলে 30% টাকা যদি তারা কেটে নেয়, তাহলে দেখেন একজন রিক্সা চালক, এখানে তো সবাই তো তাদের মতো অর্থ লুটপাটকারী ব্যক্তি না, এখানে নিম্নবিত্ত থেকে আরো নিম্ন। এটি একটি পুঁজিবাদী সমাজ। বর্তমানে যারা ধনী হচ্ছে তারা আরো ধনী হচ্ছে, যারা গরিব তারা আরো গরিব থেকে আরো গরিব হচ্ছে। বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের মতো যে কার্যক্রমগুলো আছে, বিশেষ করে কমিউনিটি সেন্টার ভাড়া, এখানে যে কর বা যে ভ্যাট আরোপ করছে গভর্নমেন্ট, তো এখান তো যারা আমার মতো অবিবাহিত আছে তারা তো নিরুৎসাহী হয়ে পড়বে। যারা অবৈধ টাকা সাদা করতে চাচ্ছে তাদেরকে ভ্যাটটা বাড়াই দেওয়া উচিত ছিল, তাদের করটা বেশি আরোপ করা দরকার ছিল। যেহেতু তারা অলরেডি টাকাটা কালো করে ফেলছে, ওটা সাদা করতে হলে, বৈধ করতে হলে করটা বেশি দেশের উন্নয়ন হোক। যে এই কাজগুলো আপনার আমার মতো সাধারণ মানুষ করে না, এটা যারা অঢেল টাকার মালিক এই কাজগুলো তারাই করতেছে, যারা তারা একবার না প্রতিনিয়ত তারা এই কাজগুলো করতেছে। এই যে আমরা ধরেন গরিব মানুষ, সারাদিন কাজকাম করি, কাজকাম করে ধরেন পেটের বাতি গুছাইতে পারি না, মোবাইলে 30 টাকা বললে পরে চলে যায় হাতের সাথ, তাহলে একটা কষ্ট না? এটা কিন্তু বিশাল একটা কষ্ট। প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, 500 টাকা কাজ করলে সারাদিনে সদাই করতে গেলে পরে ফুরা যায়, বুঝলেন নাই? আমাকে তো লাভ নেই, আমাকে আরো বাঁশ দিতে দেবে। অবশ্যই যেটা বেশি হওয়া উচিত ছিল সেটা কম হয়ে যাচ্ছে, আর যেটা কম হওয়া উচিত ছিল সেটা বেশি হচ্ছে। এটা অবশ্যই অনৈতিক কাজ। আমি হালাল পথে উপার্জন করে আমি দিচ্ছি 30% আপনার কর, আর আরেকজন অবৈধ পথে ইনকাম করে তারটা টাকা সাদা করার জন্য তাকে দিতে হচ্ছে 15%। ফিলটা খুবই ভাই অস্বস্তিকর, বলার আসলে নেই কিছু। আমি কষ্ট করে পরিশ্রম করে হালাল পথে যে টাকা উপার্জন করতেছি তার উপরে করটা বেশি দিতে হচ্ছে, আর যে অবৈধ পথে টাকা উপার্জন করতেছে তার করটা কম দিতে হচ্ছে। এটা স্বাভাবিক, আমার কাছে না, শুধু সবার কাছে খারাপ লাগতেছে এবং লাগবেই। আয়কর না নিলে তো সরকার রাজস্ব পাবে কোত্থেকে? কিন্তু বাট আমাদের দেশে যে প্রবলেমটা হচ্ছে, একই প্রোডাক্টের উপরে ভার রাজস্ব নেওয়া হচ্ছে। অনেকগুলো ব্যাংক দেউলিয়ার পথে হয়ে যাচ্ছে ঋণ খেলাপিদের কারণে, আর নতুন উদ্যোক্তারা টাকার অভাবে নতুন কিছু সৃষ্টি করতে পারতেছে না। যেখানে ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ করার কথা, সেখানে ব্যাংক নিজে দেউলিয়ার পথে এখন চলে যাচ্ছে। আমরা মধ্যবিত্ত যারা আছি, আমরা সংসার চালাইতে পারি না, কারণ আমাদের সংসারের ব্যয়ভার বহন করার জন্য অনেক কষ্ট হইতেছে, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য অনেক কষ্ট হইতেছে। উচ্চবিত্তদের জন্য কতটুকু সহনীয় পর্যায়ে জানি না, তবে নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য একবারে মরার উপরে খাড়ার গা। আমরা মিডিল ক্লাসের মানুষ কোন হালতে আছি না বলতে পারি কইতে, না বলতে পারি সইতে। অবৈধ উপায়ে যে সম্পদ অর্জন করলাম সেটার উপরে যে কর সরকার নির্ধারণ করছে, আর বৈধ উপায়ে মানুষ যেটা কর দিবে তার আয়ের কিছু অংশের যে কর, সেইটার সাথে ওটা কখনোই মিল হতে পারে না। অবৈধ তো অবৈধ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিয়ে পাশে থাকুন।